শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ পানিবাহিত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। পানিবাহিত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডক্টর রোজানা রৌফ। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি। তোমাকেও ধন্যবাদ, আর মাছরাঙা টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, এই যে বন্যা পরবর্তী কি কি পানিবাহিত রোগ হচ্ছে? বিশুদ্ধ পানির অভাবে যে অসুখগুলো হয় সেটার মধ্যে হচ্ছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, প্যারাটাইফয়েড আর ডিসেন্ট্রি। এছাড়া আছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই এই ডায়রিয়া বা কলেরা এইসব রোগের কারণগুলো কি কি? কারণগুলো হচ্ছে যদি বিশুদ্ধ পানি না পায়, যে এখন যেরকম বন্যা উপযুক্ত এলাকায় দেখা যাচ্ছে, যেমন ধর প্রপার স্যানিটেশনের অভাব আছে, এখন হাত ধোয়াটা হচ্ছে না। হয়তো এটা সবচেয়ে বড় হচ্ছে যে তাকে হাত ধুতে হবে খাওয়ার আগে, খাবার তৈরি করার আগে এবং ল্যাট্রিন ইউজ করার পরে। এবং যেই রুগীরা এই টাইফয়েডে বা ডায়রিয়াতে আক্রান্ত, তাদের চেষ্টা করতে হবে যেন খাবার রান্না করা বা পরিবেশন করা এই কাজগুলো তারা নিজেরা না করে, কারণ এই তাদের কাছ থেকেও তারা যদি ঠিকমতো হাত না ধোয় অন্যরা এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, একটু জানতে চাই, এই যে যখন একটা পেশেন্ট ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে তখন কি কি উপসর্গ আমরা দেখতে পাই? ডায়রিয়াতে প্রচুর পানি লস হচ্ছে, তাদের বারবার করে মলত্যাগ করছে। দেখা যাবে যে যদি দিনে 3 বারের বেশি হয় তখনই আমরা ডায়রিয়া বলে ভেবে নিব। এবং যে কলেরা হলে এটা হচ্ছে চাল ধোয়া পানির মতো সেটার চেহারাটা। আর হলো যদি রোটাভাইরাস দিয়ে ডায়রিয়াটা হয় সেটা থাকে সবুজ রঙের। আর যখন ইনফেকশন হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, তখন পেশেন্টের জ্বর আসে, পেট ব্যথা থাকে, সাথে বমিও হয়, পেশেন্ট আরেকটু বেশি টক্সিক হয়ে যায়। আর ডিসেন্ট্রি হলে তো বাথরুমের পায়খানার সাথে একটু রক্তও যায়। আচ্ছা, তো এখন তো যে বন্যা দুর্গত এলাকায় তো বিশুদ্ধ পানির খুব অভাব, এক্ষেত্রে ওয়াটার পিউরিফিকেশনের জন্য কি কি মেজারমেন্ট নেওয়া যেতে পারে? হ্যাঁ, এখানে বিশুদ্ধ পানিটা এনশিওর করতে হবে যেভাবেই হোক। সেটা আমরা জানি যে ক্লোরিন ট্যাবলেট, 1 গ্রাম ক্লোরিন ট্যাবলেট দিয়ে 20 লিটার পানি বিশুদ্ধ করা যায়, বা 5% ক্লোরিন সলিউশনের 8 ফোঁটা 1 লিটার পানিতে দিলে সেই পানিটা বিশুদ্ধ হয়ে যায়। এছাড়া আয়োডিন দিয়েও বিশুদ্ধ করা যায়, একটা বা 2টা আয়োডিন ট্যাবলেট 1 লিটার পানিতে দিলে। আর যদি পানিটা বেশি ঘোলাটে হয় তখন 3টা ট্যাবলেটও লাগতে পারে। এছাড়া আছে ফিটকিরির 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ, আর যদি 4 লিটার পানির সাথে মেশানো হয় সেটা 2-3 ঘন্টা অপেক্ষা করে তারপর ছেঁকে নিতে হয়। তবে এইভাবে যেই পানিটা বিশুদ্ধ করা হলো সেটা খেতে পারবে না যারা গর্ভবতী এবং যাদের থাইরয়েডের সমস্যা আছে, তাদের এগুলা না খাওয়াই ভালো। তাদের জন্য দরকার হবে পানি অন্তত 3 মিনিট ফুটিয়ে পান করা। এই পানি ফুটানোর জন্য কেরোসিনের চুলা বা মাটি তৈরি চুলা ব্যবহার করা যেতে পারে, অথবা যদি একেবারেই প্রত্যন্ত এলাকায় যদি কৌটুঙ্গি না থাকে, প্রখর সূর্যের তাপে 6 ঘন্টা যদি পানিটাকে রেখে দেওয়া যায় এবং পরে ছেঁকে নেওয়া যায়, সেটা কিছুটা জীবাণুমুক্ত হয়ে যায়। আচ্ছা, একটু জানতে চাই যে ডায়রিয়া রোগের লক্ষণ তো আমরা জানলাম, এটা যদি ইনভেস্টিগেশন কিছু বলতে চাই তাহলে কি কি করা যেতে পারে? কলেরার জন্য একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এছাড়া টাইফয়েডের জন্য ব্লাড কালচার করে। এছাড়া সপ্তাহের শেষের দিকে অনেক সময় সেরোলজিক্যাল টেস্ট করে, অথবা স্টুল কালচার করে 2য়-3য় সপ্তাহে। তো সব সময় সব জায়গায় তো আর এই ব্যবস্থাগুলো নাই, এই জন্য সিমটম দেখে আগানোই ভালো। আচ্ছা, এই ডায়রিয়া আর আমাশয় এই দুটার মধ্যে একটু পার্থক্য জানতে চাই। ডায়রিয়াটা হচ্ছে পানির মতো পাতলা পায়খানা, যে 2-3 বারে বেশি করে হচ্ছে। আর যেটা ডিসেন্ট্রি সেটা হচ্ছে চোখে ব্লাডও দেখা যাবে, একটু রক্তও যাবে স্টুলের সাথে, সেটা হচ্ছে ডিসেন্ট্রি। এবং ডিসেন্ট্রির রোগীরা পেটে ব্যথা, জ্বর এসব নিয়েও প্রেজেন্ট করে। আচ্ছা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, আরেকটা আপনি বলছিলেন কলেরা, তো এগুলোর মধ্যে যদি বেসিক একটু পার্থক্য জানতে চাই কলেরাটার সাথে তাহলে একটু। হ্যাঁ, সেটি কলেরা হচ্ছে একদম চাল ধোয়া পানির মতো, এবং এটা ক্ষুদ্রান্ত যেহেতু ইনভলভড হয়, সেখানে পানিটা প্রচুর লস হয়ে যায়। এবং আমরা জানি যে কলেরা যদি হয় তখন কলেরা স্যালাইন দিতে হয়, যেটার মধ্যে পটাশিয়াম
পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরাইড, তারপর সাইট্রেট থাকে, বাইকার্বনেট থাকে এবং গ্লুকোজও থাকে কলেরা স্যালাইনে। আর যেটা ডায়রিয়া সেটা আমরা নর্মাল স্যালাইন দিই। আর প্রথমে আমাদের খেতে বলতে হবে ঘরে বানানো স্যালাইন অথবা যে প্যাকেট যেগুলো পাওয়া যায় সেগুলো স্যালাইন দিয়ে সেই পানি শূন্যতা পূরণ করার জন্য। আচ্ছা, কি কি অর্গানিজম এই কলেরাটার জন্য দায়ী? ভিব্রিও কলেরি নামে একটা ব্যাসিলাস আছে যেটা কমা আকৃতির, সেটা কলেরার জন্য দায়ী। আচ্ছা, একটু জানতে চাইবো যে কলেরা বা ডিসেন্ট্রি এটার ইনভেস্টিগেশন কি হতে পারে? কলেরার জন্য যে র্যাপিড একটা টেস্ট আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এছাড়া ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি করেও সেটা পাওয়া যেতে পারে জীবাণুটা। আর হচ্ছে বললে ডিসেন্ট্রি আমরা কালচার করে পাবো। আচ্ছা, আরেকটা পানিবাহিত রোগ তো খুব কমন, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার। একটু জানতে চাই এটা সম্পর্কে। টাইফয়েড ফিভার হলে রোগীর জ্বরটা আস্তে আস্তে বাড়তে থাকে, এটা স্টেপ ল্যাডার প্যাটার্ন বলি আমরা, হয়তো 101, তারপরে 102, 103 এভাবে করে কন্টিনিউড একটা ফিভার থাকে। সাথে পেশেন্টের প্রচণ্ড মাথা ব্যথা থাকে এবং পেটে ব্যথা হয়। প্রথম সপ্তাহে তার কনস্টিপেশনই থাকে এবং দ্বিতীয় সপ্তাহে তার ডায়রিয়া হয় এবং পেটে ব্যথা হয়। সে সময় পরীক্ষা করলে দেখা যায় তার স্প্লিনটা বড় হয়ে গেছে। পেশেন্টের যদি তখনও আমরা না বুঝে যদি অ্যান্টিবায়োটিক শুরু না করি, পেশেন্টের অবশ্যই উচিত একজন ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করে দেওয়া। যদি দেখা যায় রোগী তো দেখে লক্ষণ দেখে পরীক্ষা করে ডাক্তার অ্যান্টিবায়োটিক শুরু করে দেবে। যদি কোনো কিছু করা না হয় তাহলে দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন রকম কমপ্লিকেশনও শুরু হয়ে যায়, যেমন তার পেট ফোটা হয়ে রক্তপাত হতে পারে, হ্যাঁ যেটা পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে। তারপরে রোগীর মেনিনজাইটিস হতে পারে, পিত্তথলির প্রদাহ, হার্টের প্রদাহ বা কিডনির প্রদাহ, এগুলো হতে পারে। আচ্ছা, একটু জানতে চাই এই যে টাইফয়েড ফিভার, আরেকটা আপনি বলেছিলেন প্যারাটাইফয়েড ফিভার, দুইটার অর্গানিজমটা কি? একটা হচ্ছে সালমোনেলা টাইফি আর হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি। প্যারাটাইফিটা হচ্ছে প্যারাটাইফি এবিসি এরকম আছে, তবে প্যারাটাইফিটা টাইফয়েডের মতো অতটা গুরুতর হয় না, তো মোটামুটি ট্রিটমেন্টটা একই ধরনের। আচ্ছা, একটু জানতে চাই টাইফয়েড ফিভার আর প্যারাটাইফয়েড ফিভারের ক্ষেত্রে এই আপনি মানে সেরোলজিক্যাল কালচারের কথা বলছিলেন, কোন উইকে আমরা কোনটা আসলে করে থাকি? প্রথম সপ্তাহে আমরা ব্লাড কালচারটা করি আর দ্বিতীয় সপ্তাহে স্টুল কালচারটা করি, দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। আচ্ছা, এই যে আমাদের তো এখন তো এই যে বন্যার পরে তো এই যে পানিবাহিত রোগ অনেক বাড়ছে, প্রাদুর্ভাব বাড়ছে, তো প্রত্যেকটাতেই তো মানে বন্যার পানিবাহিত যে রোগগুলো এগুলোর পরে তো হচ্ছে একটা সবচেয়ে কমন সিমটম পাচ্ছি আমরা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। এইটা কিভাবে ইভালুয়েট করা যায়? এটা মৃদু, মাঝারি নাকি তীব্র পানি শূন্যতায় রোগী ভুগছে এটা দেখতে হবে। মৃদু যখন পানি শূন্যতা, তখন তো জাস্ট সিমটমটাই প্রকাশ পেলো যে 3 বারের বেশি ডায়রিয়া হলো, কিন্তু তখনও পেশেন্টের যে অ্যালার্টনেসটার কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই সেটা মাঝারির দিকে গেল তখন দেখা যাচ্ছে যে রোগী খুব ইরিটেবল, খুব টক্সিক হয়ে যাচ্ছে, খুব অস্থির হয়ে যাচ্ছে, রোগী হয়তো খুব তৃষ্ণার্ত ফিল করছে, সে বড় হোক বা বাচ্চারা হোক, তার দুই দিকেই তাদের এই লক্ষণ প্রকাশ পাবে। এছাড়া দেখা যাবে যে তাদের মুখটা একদম শুকিয়ে গেছে, জিহ্বাটা একদম ড্রাই হয়ে গেছে, চোখটা একেবারে কোটোটোকাতো হয়ে গেছে এবং বাচ্চারা যখন কাঁদে চোখের পানিটা দেখা যাচ্ছে যে কম পড়ছে। আর যখন একদম মারাত্মক ডিহাইড্রেশন হয়ে যাবে তখন অনেক জোরে কাঁদলেও দেখা যাবে যে রোগীর চোখ থেকে কোনো পানি পড়ছে না, আর জিভটা তো অনেক ড্রাই, আর রোগী একদম নিস্তেজ হয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, অনেক ঘাম হচ্ছে, পেশেন্ট হয়তো অজ্ঞানও হয়ে যেতে পারে। এবং এইরকম ক্ষেত্রে পেশেন্টের যদি দেখা যায় 6 ঘন্টার মধ্যে তার কোনো প্রস্রাব হয়নি, দেখা যায় সে হয়তো রেনাল ফেলিওরের দিকে চলে যাচ্ছে, কিডনি অকার্যকর হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে তো পানি খেতে পারছে না, আমাদের অবশ্যই তাকে হসপিটালাইজ করতে হবে এবং তাকে শিরা স্যালাইন দিতে হবে, সেটা কলেরা স্যালাইন হোক, নর্মাল স্যালাইন হোক, যেটা আছে। আর শুরুর দিকে তো আমরা যখন মৃদু মাঝারি সে সময় তো আমরা ওরাল স্যালাইন খাওয়ানোর চেষ্টা করব। আমরা দিচ্ছি মাইল্ড, মডারেট, সিভিয়ার হতে পারে। তো কোন ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটা কিরকম হবে যদি মাইল্ড ডিহাইড্রেটেড থাকে? মাইল্ড ডিহাইড্রেশন যখন থাকে তখন তো রোগী পানি খেতে পারবে, তাকে বারবার করে পানি খাওয়াতে হবে। ছোট বাচ্চা যদি হয় 6 মাসের যে ছোট, তাকে প্রতি রাস্তার পর বা একটু পর পর 1-2 চামচ পানি খাওয়াতে হবে 5-10 মিনিট পর পরই। আর যদি 6 মাসের বেশি হয়ে থাকে, 2 বছর, 6 মাস থেকে 2 বছর যদি হয়, তাহলে 10 থেকে 20টা চামচ পানি খাওয়াতে হবে 30 মিনিট পর পর। আর যদি 2 বছরের বড় বা
এমনি বয়স্কদের ক্ষেত্রেও প্রতিবার দাস্তের পরে 1 গ্লাস করে পানি খাওয়াতে হবে। আচ্ছা, মানে প্রতিবার স্টুল পাস করার পরে। আচ্ছা, একটু জানতে চাই, প্রথমে যেটা আপনি বললেন যে 0 to 6 মান্থস, তো এই বয়সের বাচ্চারা তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, তো অনেকের মধ্যে একটা মিথ আছে যে ওই সময় কি ব্রেস্ট ফিডিং করবে কি করবে না, তো সেক্ষেত্রে কি বলবেন? তাদের স্বাভাবিক যে খাবার মায়ের দুধ তারা খাবে। আর 6 বছরের বড় যারা, তাদেরকে বিভিন্ন রকম তরল খাবার বা যেগুলো সহজপাচ্য খাবার খাওয়াতে পারে, সেখানে ভাতের মার খাওয়ানো যেতে পারে, চিড়ার পানি খাওয়ানো যেতে পারে, কোনো ডাবের পানি, কোনো ফলের রস বা যে কোনো সাধারণ খাবার যেটা নরম করে সহজে খেতে পারবে এরকম। আচ্ছা, একটু জানতে চাই আমাশয় বা ডিসেন্ট্রি, এটার কি লক্ষণ আছে? ডিসেন্ট্রিতে যেটা হবে যে রোগীর পাতা পায়খানার সাথে রক্তও যাবে, সে সময় পেশেন্টের জ্বরও থাকে, আর পেশেন্টের পেটে অনেক ব্যথা হয় যখন বাথরুম করার সময়। ডিসেন্ট্রিটা তো আসলে বৃহদান্ত্রটা সে সময় এফেক্টেড হয়, এই জন্য প্রতিবার দাস্তের যখন হবে তখন তার প্রচণ্ড পেটে ব্যথা হয়। আচ্ছা, এক্ষেত্রে ডিসেন্ট্রি যদি হয়, একটা তো আমরা জানি অ্যামেবিক ডিসেন্ট্রি আর একটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, তো কোনটার ক্ষেত্রে আমাদের কোন ওষুধটা কার্যকরী? আচ্ছা, তো প্রথমে যখন তার এই ডিসেন্ট্রির সিমটমটা শুরু হলো, প্রথমে আমরা শিগেলা দিয়ে ইনফেকশন হয়েছে চিন্তা করে আমরা সিপ্রোফ্লক্সাসিন খাওয়াতে পারি। তারপরে যখন 48 ঘন্টার মধ্যে যদি রোগীর কোনো উন্নতি না হয়, তখন আমরা অ্যামেবিক ডিসেন্ট্রির দিকে সেই ট্রিটমেন্টটা শুরু করব মেটোনিডাজোল দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে মানুষ রোগী ডাক্তারের সাথে কথা না বলে হয়তো কোনো ওষুধ কিনে ফেললো একটা ওষুধের দোকান থেকে, একটা মেটোনিডাজোল খেয়ে যে কোনো কোম্পানিরই হোক, ওরা জানেও না যে এটা অ্যান্টিবায়োটিক, হয়তো সেটা একটা খেলো, একটু ভালো হয়ে গেল, আবার সেই খাওয়াটা ছেড়ে দিল। এই জিনিসটা যেন না হয়। আচ্ছা, মানে এটা তো তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের দিকে চলে যাবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আমরা একটা ইনফরমেশন জানলাম। একটু জানতে চাই, যখন এই যে টাইফয়েড ফিভার বা প্যারাটাইফয়েড ফিভার হচ্ছে, তো এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এটা মোটামুটি দুটো একই রকম হলেও টাইফয়েড যেটা হয় সেটা একটু সিভিয়ার ফর্মে হয়, একটু মারাত্মক হয়। আচ্ছা, একটু জানতে চাই আরও কয়েকটা আপনি পানিবাহিত রোগের নাম বলেছিলেন, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সাথে কিছুটা জন্ডিস, হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই, তো এটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, হেপাটাইটিস এ আর ই, এতে যেটা হয় যে পেশেন্টের প্রচণ্ড বমি হয়, আর যে তার জন্ডিস দেখা দেয়, চোখ হলুদ হয়ে যায়, তার ত্বক হলুদ হয়ে যায়, প্রস্রাবের রঙটা খুব গাঢ় হয়ে যায় এবং স্টুলটা পাস করে একটু ফ্যাকাশে রঙের। তো সেই সময় রুগীর পেটেও ব্যথা হয়, যেহেতু তার লিভারটা বড় হয়ে যাচ্ছে, সেই এলাকাতে তার পেটে ব্যথাও করে। তো হেপাটাইটিস এটা একটু বেশি সিভিয়ার। আর হেপাটাইটিস ই এর ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অতটা লক্ষণ প্রকাশ পায় না হেপাটাইটিস এ এর মতো, তবে এটা যারা একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যারা গর্ভবতী, তাদের ক্ষেত্রে এটা একটু সিভিয়ার হয় হেপাটাইটিস ইটা। এবং হেপাটাইটিস এ এর যদিও কোনো ক্রনিক কোনো এফেক্ট হয় না, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যদি পেশেন্ট রেস্টে থাকে, প্রচুর পানি খায়, এমনি ভালো হয়ে যায়, সাধারণত আর কোনো অসুবিধা হয় না। কিন্তু হেপাটাইটিস ই এর আবার ক্রনিক একটা ফর্মে যেতে পারে, কমপ্লিকেশন থাকতে পারে। না, মানে কমপ্লিকেশন হয়তো যে যারা ইমিউনো কম্প্রোমাইজড বা যারা গর্ভবতী তাদের সেটা একটা আছে, আর ক্রনিক ফর্মেও এটা যেতে পারে আজকাল বলা হচ্ছে। আচ্ছা, একটু জানতে চাই, হেপাটাইটিস এ বা ই এগুলো তো ভাইরাস দিয়ে হচ্ছে, তো এক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে? না, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তবে যাদের দেখা যাচ্ছে যে তারা কোনো মুখে একেবারেই খেতে পারছে না, তাদের ক্ষেত্রে তো শিরা স্যালাইন দিতে হবে। পানি শূন্যতাটা একটা মেইন ফ্যাক্টর। আর জন্ডিসটা কারো ক্ষেত্রে অনেক বেশি যদি চোখ হলুদ হয়ে যায়, তাদের যে লিভারের যে ট্রান্স অ্যামাইনেজ ওই এনজাইম লেভেলগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। কারণ এটা রেয়ার হলেও দেখা যায় যে খুব কম পার্সেন্টে লিভার ফেলিওরও হয়ে যেতে পারে। আচ্ছা, এর যদিও সবার ক্ষেত্রে সেটা হবে না, খুব রেয়ার এটা। আর একটা ক্রনিক কমপ্লিকেশন হতে পারে। আর হেপাটাইটিস ই এর ক্রনিক একটা ফর্ম দেখা যায়। আচ্ছা, আমাদের দর্শক একজন কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমার নাম মাসুদ। আমি দুটো প্রশ্ন করতে যাচ্ছিলাম। বন্যার পানিতে হাত পা চুলকালে কি করা উচিত, এটা একটা। আরেকটা প্রশ্ন ছিল, খাবার পানি বিশুদ্ধ করা সবচেয়ে সহজ উপায় কি? আর আমরা যে বাজারে মেডিসিন পাই পানি বিশুদ্ধ করার,
ওইটা দিয়ে পানি মানে বিশুদ্ধ করলে মানে উপকারিতা বা ক্ষতির পরিমাণটা কিরকম? জি, আচ্ছা, দর্শকের সাথে একটু কথা বলি। হ্যাঁ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্নটা ছিল আরেকবার একটু। পানিতে হাঁটলে হাত পা যে চুলকায় সেটা করণীয়? আচ্ছা আচ্ছা, হাত পা চুলকায় যেটা বলছেন সেটা সাধারণত বিশেষ করে যদি ডায়াবেটিক রোগী হয়ে থাকে এবং ওই যে পানি অনেকক্ষণ ধরে পানিতে যদি ভিজে থাকে আপনার হাত পা, তখন অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটা কিনা সেটা একটু দেখতে হবে। আবার কারো কারো পানিতে অ্যালার্জি থাকে, যদিও এটা খুব রেয়ার। আরেকটা প্রশ্ন ছিল আপনার যে পানি কিভাবে বিশুদ্ধ করা যাবে। পানি বিশুদ্ধ করার জন্য সবচেয়ে ভালো, যেটা সবচেয়ে সেফ, সেটা হচ্ছে পানি ফুটানো যদি যায়, সেটা হচ্ছে অন্তত 3 মিনিট। আপনি পানি যখন টকবক করে ফুটবে 3 মিনিট যদি ফুটাতে পারেন, তাহলে বেশিরভাগ ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো মরে যাবে। আর যেহেতু ওই এলাকাতে নেই, তাহলে আমরা ট্যাবলেট কি তাহলে আমরা হ্যালোটা ইউজ করতে পারবো, যেটা ক্লোরিন ট্যাবলেট। আমরা জানি যে 1 গ্রামের ট্যাবলেট 20 লিটার পানিকে পরিশুদ্ধ করতে পারে। এছাড়া একটু আগে বলেছি ওই যে ফিটকিরি 5 ভাগের 1 চা চামচ যদি আপনি দেন 4 লিটার পানিতে, সেটা 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে তারপর ছেঁকে নিলে সেই পানিটা আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আছে আয়োডিন ট্যাবলেট, 1 লিটার পানিতে আপনি 2টা ট্যাবলেট ইউজ করতে পারবেন। আর যদি বেশি ঘোলা পানি হয় তাহলে 3টা ট্যাবলেট দিতে হবে। তবে এইসব ক্ষেত্রে যেটা আমি একটু আগে বলেছিলাম যে গর্ভবতী মহিলা এবং যাদের থাইরয়েডের সমস্যা, তারা এই ক্লোরিন বা এই যে আয়োডিন দিয়ে বিশুদ্ধ করা পানিটা ওদের জন্য না খাওয়াই ভালো। ওদের জন্য ভালো হবে ফুটানো পানি অথবা যে সৌর তাপে কিছু 6 ঘন্টা রেখে যদি পানিটা সে খেতে পারে। আর সবচেয়ে ভালো হয় আমরা যখন পানির ব্যবস্থা করি, বিভিন্ন ত্রাণে যারা যাচ্ছেন তারা বিশেষ করে এই গর্ভবতী মহিলাদের জন্য এই পানিটার ব্যবস্থা যেন করেন আর কি। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্ন করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা আবার একটু আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা জন্ডিস নিয়ে আলোচনা করছিলাম। তো জন্ডিসের কি কি প্রকারভেদ আছে? জন্ডিসের প্রকারভেদ বলতে যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস, হেপাটিক জন্ডিস, এই ধরনের কিছু আছে। তো আমরা তো লিভারকে আক্রান্ত করে সেই জন্ডিসের কথাই বলছি। তো আর অবস্ট্রাকটিভ জন্ডিস তো যদি গলব্লাডার স্টোন থাকে, পিত্তথলির পাথর থাকে, কোলেসিস্টাইটিস হয়, তখন সেই অবস্ট্রাকটিভ জন্ডিসটা হয়। আচ্ছা, একটু জানতে চাইবো যে আমরা তো ডিহাইড্রেশনের কথা বললাম, তো যদি এই ধরনের ডিজিজগুলোতে কমপ্লিকেশনের মধ্যে যদি ট্রিটমেন্ট করা না হয়, যেমন পানি শূন্যতা হচ্ছে, আমি যদি আবার রিহাইড্রেট না করি, তাহলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করবে? ডিহাইড্রেশন যদি আমরা একদম শুরু থেকেই যদি খেয়াল না করি, সেটা একদম সিভিয়ার পর্যায়ে যখন চলে যায়, তখন তো কিডনিও অকার্যকর হয়ে যায়। পেশেন্ট দেখা যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে, সে কমাতে চলে যাচ্ছে, জ্ঞানও থাকছে না যে আমরা পানি খাওয়াতে পারবো। তখন তো আমরা শিরায় স্যালাইন দিতে হবে। স্পেশালি মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আর হচ্ছে এই জন্য কলেরা রোগীদের যাদের অনেক বেশি পানি শূন্যতা হয়, তাদের পায়েও প্রচণ্ড ব্যথা হয় এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য। আচ্ছা, এই যে ওয়াটারবোর্ন ডিজিজ বা পানিবাহিত রোগ, এগুলোকে ট্রিটমেন্ট করার জন্য বা প্রিভেন্ট করার জন্য কোনো কি মানে ভ্যাকসিনেশন আছে? হ্যাঁ, ভ্যাকসিন অবশ্যই আছে। তো কলেরার এবং টাইফয়েডের ভ্যাকসিনটা মুখেই খাওয়ানো হয়। যদি একই সাথে 2টা ভ্যাকসিন আমরা খাওয়াতে চাই, তো প্রথমে কলেরার ভ্যাকসিনটা খাওয়ানোর 8 ঘন্টা পরে টাইফয়েডের ভ্যাকসিনটা খাওয়াতে হবে। টাইফয়েডের ভ্যাকসিনের 2টা ডোজ আছে, 1 থেকে 6 সপ্তাহের মধ্যে আরেকটা ডোজ খাওয়াতে হবে। এবং এটা 2 বছর পর্যন্ত প্রোটেকশন দিবে। এবং যদি কোথাও বারবার করে বন্যা হয়, তো তাদের বুস্টার হিসেবে ওদের 3 বছর পর পর এই ভ্যাকসিনটা দেওয়া উচিত। আর হেপাটাইটিসেরও ভ্যাকসিন আছে। এখন একটু জানতে চাই, যখন এরকম লুজ মোশন চলছে, বয়সভেদে বাচ্চাদের হোক বা বড়দের হোক, সাথে কমপ্লিমেন্টারি ফুডটা কীরকম হবে বা ফুড হ্যাবিটটা কী হবে? হ্যাঁ, 6 মাস বয়সের নিচে যারা ছোট বাচ্চারা, তারা অবশ্যই মায়ের বুকের দুধ খাবে, সাথে সাথে তাদেরকে খাওয়ার স্যালাইনটা খাওয়াতে হবে। আর যারা 6 থেকে 2 বছর বয়স, তাদেরকে লিকুইড ভাতের মারের মতো কিছু বা চিরার পানি, ফলের রস, ডাবের পানি, এগুলো, এবং সাথে খাবার, ঘরে তৈরি খাবার যেটা খুব মানে সহজ পাচ্য, নরম এবং খুব বেশি মশলাযুক্ত খাবার তো বাচ্চারা এমনিতেও খাবে না, তো সেই খাবারগুলো দিতে পারি আমরা। আর বড়দের জন্য আমরা বলবো যে যেন তারা দুধের কোনো জিনিস না খায় এবং কাঁচকলাটা খেতে পারে, কিন্তু আদার
যে ভেজিটেবলগুলো আছে সেগুলো যেন না খায়, এবং তাদেরও সহজপাচ্য এবং কম মশলাযুক্ত খাবার খেতে হবে বড়দের জন্য। আচ্ছা, এই যে লুজ মোশনটা হচ্ছে, এটাকে কখন আমরা সিভিয়ার পর্যায়ে চিন্তা করব? সিভিয়ার পর্যায়ে যখন চলে যায় তখন হ্যাঁ, এর আগেও একবার বলেছি যে পেশেন্ট তখন একদম কমায় চলে যায়, নিস্তেজ হয়ে যায়, হয়তো অনেক বেশি ঘাম হচ্ছে এবং গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এরকম। তারপর মুখটা একদম শুকিয়ে গেছে, আমরা জিহ্বাটা পরীক্ষা করে দেখবো যে একদম ড্রাই, হয়তো পালস পাওয়া যাচ্ছে না, ব্লাড প্রেশারটাও রেকর্ডেবল না, হয়তো বলবে যে 6 ঘন্টায় তার একবারও প্রস্রাব হয়নি। এটা কিন্তু এটা ইন্ডিকেট করে যে রোগীর কিডনি খুব খারাপ অবস্থায় আছে, পেশেন্টকে খুবই দ্রুত হাসপাতালে নিয়ে তাকে স্যালাইন দিতে হবে। আচ্ছা, তার মানে এই যে ইউরিন ইনটেক আউটপুট চার্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু জানতে চাই যে ওআরএস এর কথা আমরা বলছি, ওরাল রিহাইড্রেশন সল্ট অর সলিউশন, এটা তো বাজারে কিনতে পাওয়া যায়, ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, কিন্তু এরকম ফ্লাড এফেক্টেড এরিয়া যদি থাকে সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এটা তৈরি করা যেতে পারে? ঘরোয়া পদ্ধতিতে একটা পরিষ্কার একটা পাত্রে এটা বানাতে হবে, একটা পানি ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিতে হবে। 1 লিটার পানিতে 6 চামচ চিনি এবং আধা চামচ লবণ দিয়ে সেটাকে খুব ভালো করে নেড়ে সেটাই খাওয়াতে হবে। এটা 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবে। আর যদি দেখা যায় যে চিনি নাই, গুড় আছে, সেক্ষেত্রে আধা লিটার পানিতে 1 মুঠ গুড়, 1 চিমটি লবণ দিয়ে সেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে সেটাকে একটু ছেঁকে তারপরে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, এরকম কন্টামিনেটেড ওয়াটার বা এরকম দূষিত পানির সাথে আমাদের কিন্তু স্কিনের কন্ট্যাক্ট আসলে কিন্তু অনেক রকম চর্মরোগের সৃষ্টি হয়, যেটা আমরা একটু আগে দর্শকের কল থেকে জানতে পেরেছি। তো কি কি চর্মরোগ এটার সাথে অ্যাসোসিয়েটেড? এটা সারা শরীরে যেটা হয় সেটা হচ্ছে টিনিয়া কর্বোরিস, গোল গোল কিছু লেশন তৈরি হয়, আর ছত্রাক ইনফেকশন, আর আঙুলেও হয়, সেগুলো মানে অনাইকোমাইকোসিসের মতো। সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম তাদেরই এই জিনিসগুলো, এই ছত্রাক আক্রমণটা হয়ে থাকে। বিশেষ করে আমি বলবো যে ডায়াবেটিক রোগীদের এটা খুব কমন একটা ইনফেকশন। আচ্ছা, তো এরকম সিচুয়েশনে দেখা যায় যে যেগুলো মানে ক্রনিক এক্সিস্টিং ডিজিজ যেগুলো রয়েছে নন কমিউনিকেবল, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা থাইরয়েড ডিসঅর্ডার, তো এই ক্ষেত্রে এইসব রোগের জন্য ট্রিটমেন্টটা কীরকম অনগোয়িং চলবে? রোগীদের সবচেয়ে ভালো হতো যদি ওরা আগে থেকে, যদি অনেক সময় থাকে না যে জানা যায় যে এখন বন্যা হবে কিছুদিনের মধ্যে বা খুব বৃষ্টিপাত হচ্ছে, তাদের উচিত হচ্ছে এগুলা সব ওষুধগুলা গুছিয়ে নেওয়া, তারপরে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হওয়া। সেটা যদি একান্তই না পারে, ওদের যে নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে গিয়ে ওরা সেখানে বিভিন্ন জেলা উপজেলায় যে ডাক্তাররা আছে তাদের সাথে কথা বলুন, তাদের এই অবস্থায় কোন ওষুধটা অ্যাভেলেবল আছে সেটা হিসেবে তারা সেভাবে আপনাদের চিকিৎসা করবে। আচ্ছা, এই যে আপনি একটু আগে বলছিলেন যে ছত্রাক সংক্রমণের কথা বা ফাঙ্গাল ইনফেকশনের কথা, তো এটা তো জায়গা ভেদে এটার নামও পরিবর্তিত হয়, তো একটু জানতে চাই এই সম্পর্কে। এই যে গায়ে যেটা হয় সেটা টিনিয়া কর্পোরিস, আর যেটা আঙুলে হয়, নখে হয়, সেটা হচ্ছে অনিকোমাইকোসিস। সেরকম স্ক্যাল্পে হতে পারে, স্ক্যাল্পেও হতে পারে, বা বিভিন্ন কি বলে বডির বিভিন্ন পার্টে হয়। তো এই ক্ষেত্রে তখন আমাদের চিকিৎসা পদ্ধতি কি হবে এইসব স্কিন ডিজিজের জন্য? সেখানে ওই যে অ্যান্টি ফাঙ্গাল দিতে হবে বিভিন্ন ফর্মে, অথবা ওরাল ফর্মে যদি থাকে ফ্লুগাল, সেটা সপ্তাহে একটা করেও খাওয়া যায়, বা দিনে একটা করে অল্প ডোজ 50 মিলিগ্রামটা দৈনিক খাওয়া যায়, অথবা 150 মিলিগ্রামটা সপ্তাহে একটা করে, যার যতদিন প্রযোজ্য সেভাবে খেতে হয়। এই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগগুলোর মানে ডিউরেশনটা কিরকম হয় আনুমানিক? যেমন যেটা একটু যেমন স্কিনের বলতে যেটা নখেরটা তো একটু বেশি সময় লাগে, 4 থেকে 6 সপ্তাহ পর্যন্তও লাগতে পারে। আর এছাড়া টপিক্যাল যেগুলো লোকাল সেটা তো দেয়ই। টিনিয়া ক্রুরিস হতে পারে যৌনাঙ্গে, অথবা মহিলাদের ভ্যাজিনাতে যদি হয় সেটা আলাদা ক্রিম আছে, নিওস্টিন ক্রিম, সেটাও দেখা যায় যে ডায়াবেটিক রোগীদেরই কিন্তু এই জিনিসগুলো বেশি হয়, তারা তো সেখানে ইউজ করতে হবে দিনে 4 বার করে। আচ্ছা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ভ্যাজিনাল ইনফেকশন, স্কিন ডিজিজ এগুলো কিন্তু অনেক বেশি প্রিভ্যালেন্ট। তার মধ্যে একটা তো ট্রাইকোমোনিয়াসিস এবং ক্যান্ডিডিয়াসিসের কথা বললেন। তো সেক্ষেত্রে ওরা এই সিচুয়েশনে হাইজিনটা কিভাবে মেনটেন করবে? তাদের আসলে নিরাপদ পানিটা শুধু যে পানি খাওয়ার জন্যই না, সব ক্ষেত্রেই আসলে দরকার। এজন্যই আসলে এটার জন্যই আমরা আলোকপাত করছি যে বিভিন্ন রকম যে ক্লোরিন ট্যাবলেট বলেন বা সলিউশন আছে, এই জিনিসগুলো আসলে ইউজ করা উচিত।
আচ্ছা, একটু জানতে চাই যে এরকম একটা সিচুয়েশনে তো মেন্টাল হেলথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো এই সময় আপনি অ্যাওয়ারনেস হিসেবে কি বলতে চান? অ্যাওয়ারনেস হিসেবে এটাই মানে রুগীদের এটা চিন্তা করতে হবে যে রুগী না এমনি যে কোনো যারা এই বন্যা উপযুক্ত এলাকায় আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা মনোবল হারাবেন না, যার যেটা আছে যে যেখান থেকে যেই সাহায্য পাওয়া যাচ্ছে সেটা নেওয়ার চেষ্টা করুন, এবং যেখানে যেটা সমস্যা সেটা সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে বলুন। তারপর যেখানে ধরেন পানিটা সরে গেছে, মানুষ থাকা শুরু করেছে, তো সেখানে অনেক সময় টিউবওয়েলটা দেখা যাচ্ছে যে হয়তো ব্যবহারযোগ্য না, বা তাদের যেই পুকুরটা তারা ব্যবহার করতো সেটাও একদম অপরিষ্কার হয়ে গেছে, তো সেখানেও কিন্তু ফ্লকুলেন্ট ব্যবহার করে সেই পন্ডটা সেই যে পুকুরের পানিটাকে কিছুটা পরিষ্কার করা যায়, পরিশোধিত করা যেতে পারে। তো সেখানে আঞ্চলিক যে যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনারা খবরটা জানান যে এটা আসলে সকলেরই একটা কালেক্টিভ টিম ওয়ার্ক, পানির যে সোর্সটা সেটাকে তো জীবাণুমুক্ত করতে হবে, এবং একটা ভালো স্যানিটেশনের যেন তারা ব্যবস্থা করে। এই পয় নিষ্কাশন ব্যবস্থাটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একটু জানতে চাই কোন কোন রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রাইব করব, এবং এই অ্যান্টিবায়োটিকটার সাথে রেজিস্ট্যান্টের কি সম্পর্ক? হ্যাঁ, আমরা যদি চাই যে রুগীর সিমটমটা যে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেটা তো আমরা স্যালাইন তো খাওয়াচ্ছি, এরপরও তার যে বারবার করে যে দাস্ত হচ্ছে যে তাতে যেন কমে যায়, তো সেটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব। যদি ভিব্রিও কলেরি দিয়ে আমরা কলেরাটা যদি মনে করি, তাহলে ডক্সিসাইক্লিন হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ, এবং সেটা অন্তঃসত্ত্বা মহিলা বা বাচ্চা বড়রা সবার জন্যই সেটা প্রযোজ্য, এটা মানে এটাই সবচেয়ে বেস্ট। আর যদি আমরা দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, তো রোটাভাইরাস ডায়রিয়াতে তো কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি আমরা মনে করি যে তার শিগেলা ডিসেন্ট্রি হচ্ছে, ডিসেন্ট্রির শুরুর দিকে আমরা শিগেলা হিসাবেই ট্রিটমেন্ট করব, তো অনেক সময় সিঙ্গেল ডোজ দিয়েও আমরা করি, বা 3 দিন ধরে যে ওষুধ দিতে হয় সেভাবেও আমরা দিই, রুগীর অবস্থা বুঝে এবং কোনটা সে রেসপন্ড করবে সেগুলা চিন্তাভাবনা করে দেওয়া হয়। যদি দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো সেটা 48 ঘন্টার মধ্যে তার তেমন কোনো পরিবর্তন হলো না, লক্ষণের একই রকমভাবে হয়ে যাচ্ছে, পেট ব্যথা কোনো কিছুই কমছে না, তখন আমরা দিব হচ্ছে মানে অ্যামিবিক ডিসেন্ট্রি হিসাবে মেট্রোনিডাজল। আচ্ছা, এখানে একটু জানতে চাই যে এটার ডোজটা কীরকম হবে, বা ওই যে আপনি যেটা বলছিলেন যে একটা ট্যাবলেটের পরবর্তীতে দেখা যায় অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসে, তো সেক্ষেত্রে কতদিন পর্যন্ত আদর্শভাবে কন্টিনিউ করা উচিত? হ্যাঁ, যেমন অ্যাজিথ্রোমাইসিন যদি আমরা দিই তো সেটা অনেক সময় 1 গ্রাম একটা ডোজ দিলেই হয়ে যায়, বা সিপ্রোফ্লক্সাসিন 1 গ্রাম একটা ডোজ দিলেই হয়ে যায়। আর যদি আমরা টেট্রাসাইক্লিন দিই তাহলে দেখা যাবে দিনে 4 বার করে দিতে হচ্ছে 3 দিন। আচ্ছা, একটু জানতে চাই যে টাইফয়েড ফিভার বা প্যারাটাইফয়েড ফিভার এটা যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কিছু কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে, সেইগুলো কি কি কমপ্লিকেশনস? কমপ্লিকেশন যেমন তার পারফোরেশন হতে পারে, হেমোরেজ হতে পারে পেটে, তাছাড়া তার মেনিনজাইটিস, তারপর কিডনিতে প্রদাহ যেটাকে নেফ্রাইটিস বলে, বা হার্টে প্রদাহ যেটাকে মায়োকার্ডাইটিস বলে, বা পিত্তথলির প্রদাহও হতে পারে। কোনো ক্ষেত্রে রুগীর ক্রনিক ক্যারিয়ারেও পরিণত হয়ে যেতে পারে। তো সেই ক্রনিক ক্যারিয়ারদের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয় 4 সপ্তাহ। আর ক্যারিয়ার কিনা সেটা বুঝতে হলে আমাদের স্টুল কালচার যদি পজিটিভ হয় তখন সেটা আমরা বুঝতে পারবো যে যার মাধ্যমে হয়তো অনেক মানুষ ইনফেক্টেড হচ্ছে তার আশেপাশে, তার সে যদি কোনো হোটেলে কাজ করে দেখা যাবে হ্যাঁ অনেকেই টাইফয়েড হচ্ছে, বা যেই বাসাতে সে আছে তার সে বাসার ফ্যামিলি সবার হচ্ছে, তো তখন আমরা বুঝবো সে হয়তো ক্যারিয়ার, তখন আমরা তাকে 4 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিব। এবং আরেকটা অপশন হচ্ছে তার পিত্তথলিটা অপসারণ করা কোলিসিস্টেক্টমির মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই যে টাইফয়েড ফিভার বা প্যারাটাইফয়েড ফিভারের সাথে তো অনেকগুলো কমপ্লিকেশন বললেন, এটা তো মেডিকেল ম্যানেজমেন্ট করে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি বা চিকিৎসা নিতে পারি, কিন্তু অনেক সময় যদি পারফোরেশন হয়ে যায় অর্থাৎ অন্ত্র যদি ফুটো হয়ে যায় তো সেক্ষেত্রে তখন কি সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে? তখন ওই যে লেপারোস্কোপি করে বা মানে ওপেন সার্জারি করে, মানে সেটা তখন সার্জনের শরণাপন্ন হতে হবে, তখন তার মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কিছু নাই। আচ্ছা, একটু জানতে চাই আপনি বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের সাথে রেজিস্ট্যান্টের কথা, যেমন মাল্টি ড্রাগ অথবা এক্সটেন্ডেড ড্রাগ, তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন।
হ্যাঁ, তো আমাদের দেশেও যদিও এটা শুরু হয়েছে বলা হয়, কিন্তু এখনও কিন্তু কোনো প্রেসক্রিপশন ছাড়া মানুষ অ্যান্টিবায়োটিক কিনতে পারছে। এবং বিশেষ করে মেট্রোনিডাজোল ওষুধটা ওরা অনেকেই বলে যে পেট খারাপ হয়েছে আমি একটা খেয়েছি, বা দেখা যাচ্ছে যে এই ওষুধটাই দুইটা কোম্পানির হয়তো ভিন্ন নামে তারা একটা একটা করে হয়তো খেয়েছে, বা হয়তো দিনে 2বার খেয়েছে, তারপর ছেড়ে দিয়েছে। তো এইটা কিন্তু খুব একটা অ্যালার্মিং কন্ডিশন, যে আমাদের খুব কাছেই একটা দেশ যেমন পাকিস্তানে কিন্তু এরকম এক্সডিআর টাইফয়েড দেখা যাচ্ছে যে তাদের কোনো ওষুধই তাদের কাজ হচ্ছে না, সবগুলো রেজিস্ট্যান্ট আসছে। যেমন টাইফয়েডও এই জিনিসটা বললাম, আর ওই যে অ্যামিবিক ডিসেন্ট্রির কথা বললাম, যে মেট্রোনিডাজোলও। তো যে কোনো অ্যান্টিবায়োটিকেই কিন্তু মাত্রাতিরিক্ত ব্যবহার বা অতি ব্যবহার, মানে অপপ্রয়োগ যদি আমরা করি, এরকম রেজিস্ট্যান্স যদি কখনো হয়ে যায়, সেটা কিন্তু একটা মারাত্মক কন্ডিশন হবে একটা দেশের জন্য। আচ্ছা, আমাদের একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সজীব বলছি উত্তরা থেকে। আমার তো বাচ্চার ব্যাপারে একটা বিষয় জানার ছিল, যে আমার বাচ্চার বয়স হচ্ছে 3.5 বছর। হ্যাঁ, ওর সম্ভবত পেটে খুব ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি? টয়লেট যতটুকু আমি দেখেছি ঠিকঠাকই আছে, টয়লেটে কোনো নর্মাল বিষয় আছে। আচ্ছা, আপনি কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ, পেটে ব্যথা হলে আসলে জানতে হবে যে পেট ব্যথাটা কোন জায়গায় হচ্ছে, এবং সাথে আর কোনো লক্ষণ আছে কিনা, তার জ্বর আছে কিনা, পেট খারাপ হয়েছে কিনা। না, জ্বরটা নেই আসলে। আর পেটে ব্যথা যতটুকু আমি বুঝতে পেরেছি যে ইয়েতে জাস্ট ওই নাভি বরাবর আর কি, একটু উপরে এরকম। আচ্ছা, নাভি বরাবর হচ্ছে যেহেতু একটা আলট্রাসোনোগ্রাম করে নিলে ভালো হবে, বা একটা ইউরিন একটা টেস্ট করে নিতে পারেন। এছাড়া অনেক সময় ছোট বাচ্চাদেরও কিন্তু অ্যাসিডিটি হয়, যারা মানে দেখা যায় যে সময় মতো খায় না। ছোট বাচ্চাদেরও অ্যাসিডিটি কিন্তু বেশ কমনলি দেখা যায়। তো আলট্রাসোনোগ্রাম করে নিলে একটা আইডিয়া পাওয়া যাবে যে সেখানে কোনো সিরিয়াস কোনো কিছু হচ্ছে কিনা। তবে রোগীকে না দেখে বলাটা আসলে মুশকিল। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্ন করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। একটু এই দর্শকের প্রশ্নের সাথে একটু কোরিলেট করে জানতে চাই, যেমন উনি যেটা বলছেন অ্যাবডোমিনাল পেইনের কথা, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্যান্টাইল কোলিক আর হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এই দুটো খুব কমন। তো এই গ্যাস্ট্রোএন্টেরাইটিসটা একটু যদি আমাদেরকে বলেন। গ্যাস্ট্রোএন্টেরাইটিস তো হয় যদি অপরিষ্কার পরিবেশে হাত না ধুয়ে যদি কেউ খায়, বা যেখানে অনেক মাছি আছে সেখানে, অথবা যদি এমন হয় যে খাবারে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস বা ব্যাসিলাস সিরিয়াস, এই যে জার্মগুলো, যে প্রিফর্ম টক্সিন তারা তৈরি করে রাখে খাবারের মধ্যে। তো মানে সাধারণত বাসি খাবার খেলে খাওয়ার 2-1 ঘন্টার মধ্যেই রুগীর অনেক বেশি বমি হয়, সেখানে ডায়রিয়ার চেয়ে বমির পরিমাণটাই বেশি থাকে, সাথে একটু ডায়রিয়া থাকলেও থাকতে পারে। তবে এটা বমি হয়ে যাওয়ার পরেই পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এক্ষেত্রে পেশেন্টকে একটু পানি টানি খাওয়ালে, স্যালাইন খাওয়ালে, রিহাইড্রেশনটা করলে মোটামুটি ভালো হয়ে যাওয়ার কথা। অ্যান্টিবায়োটিক সাধারণত লাগে না। এক্ষেত্রে আসলে প্যারেন্টসের আতঙ্কিত হওয়ারও তেমন কিছু নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে কিছু বলার থাকে। আচ্ছা, আমি বন্যা দুর্গত যে মানুষরা এই পেটের পীড়ায় ভুগছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা মনোবল হারাবেন না। আপনারা যেখানে যা আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করুন। আপনার সবচেয়ে ভালো হয় যদি বন্যা হওয়ার আগেই আপনার সবচেয়ে প্রয়োজনীয় যে ওষুধপত্রগুলো আপনি একটু গুছিয়ে রাখেন, তারপরে আপনি সেই আপনার যে আশ্রয় কেন্দ্রে যদি আপনি চলে যান, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং এরকম এই মৌসুমগুলোতে আপনারা কিছু খাবার, স্যালাইন, কিছু শুকনো খাবার ঘরে রাখতে পারেন, যে এগুলো আপনাদের যখন এরকম কোনো ঘটনা ঘটবে বন্যার মতো, তো তখন এই যে কিটগুলা যে আপনারা তৈরি করেছেন, বা কিছু সাবান রাখবেন, ফিটকিরি, হ্যালো ট্যাব, এই জিনিসগুলো নিয়ে এগুলো আপনারা একটু সংগ্রহ করে রাখলে ভালো হয়, যে আপনাদের খারাপ সময়ে আপনাকে সাহায্য করবে। এই বন্যা দুর্গত এলাকায় দেখা যায় যে শুধু পেটের পীড়া না, অনেক সময় ডেঙ্গু জ্বরটাও একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কাজেই মশা মাছি যাতে না হয় সেজন্য আপনাদের সচেতন থাকতে হবে। একটু কীটনাশক ব্যবহার করলে এইটা প্রতিরোধ করা যাবে। আর মাছি দিয়ে তো এরকম পেটের পীড়াই হয়, সেগুলো আপনাকে দেখতে হবে। আর যেখানে সাপের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেখানে আপনারা ব্যবহার করবেন
যে কার্বলিক অ্যাসিড, তবে সেটা অবশ্যই আপনারা বাচ্চাদের হাতের বাইরে রাখবেন। এটা আপনাদের সেফটির মেজারের জন্যই এটা রাখলে ভালো। এছাড়া দেখা যায় বন্যা পরবর্তী যে এলাকা, আপনি যখন সেখানে আবার থাকতে যাবেন সেখানে আপনি একটু ব্লিচিং পাউডার দিয়ে জায়গা পরিষ্কার করবেন, আপনার যে পুকুরগুলা ময়লা হয়ে গেছে সেগুলা পরিষ্কার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি পানিবাহিত রোগের প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।